হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি সালাউদ্দিন আইয়ুবীর মিশর বিজয়ের কাহিনী। এটা হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী সিরিজের ৩৭তম ভলিউম। এখানে আমি এক্সপ্লেন করব কিভাবে সালাউদ্দিন আইয়ুবী মাত্র কয়েকজন সৈন্য নিয়ে মিশর বিজয় করে। এই ভলিউমের শুরুতে আমরা দেখতে পাই সালাউদ্দিনের পাশে মাত্র কয়েকজন সৈন্য থাকে। সেজন্য রাজা অহংকার করে বলে যে এই সামান্য মাসিদের জন্য আমি কামান ব্যবহার করব না। কুদুসের রাজার পাশে যারা ছিল তারা হচ্ছে সবথেকে খারাপ লোক। রাজাকে উস্কে দিয়ে রাজত্ব দখল করার উদ্দেশ্য হচ্ছে তাদের। তো এখানে আমরা দেখি সালাউদ্দিন আইয়ুবী ভয় না পেয়ে রাজাকে বলতেছে, আসো তাহলে একজন একজন দাও যুদ্ধ করতে আমার সৈন্যদের সাথে। তো যে কথা সে কাজ, দুজন দুজন করে আসতেছে। রাজা আমেলিক ছিল কুদুসের রাজা, তিনি ছিলেন খ্রিস্টান। আর সালাউদ্দিন আইয়ুবী ছিল মুসলিম। সে ইসলাম সারা বিশ্বে প্রচার করতে চায়। সে জেরুজালেমের অত্যাচারী সম্রাটদের কাছ থেকে জেরুজালেম নিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে চায়। তো এখানে আমরা দেখতে পাই কাফিরদের থেকে 2 জন আর সালাউদ্দিনের পক্ষ থেকে 2 জন আসে। তারা লড়াই করে। তো আল্লাহর রহমতে সালাউদ্দিনের পক্ষে 2 জনই জিতে। এখানে আরেকটা কথা, সালাউদ্দিনের সেনাবাহিনী কিন্তু আসার কথা, কিন্তু কুদুসের এই কাফিররা তাদেরকে পথে আটকেই ফেলছে। এই জন্যই তারা এই অবস্থা আজকে। এরপর আমরা নুরউদ্দিন জেঙ্গিকে দেখতে পাই। সুলতান নুরউদ্দিন জেঙ্গি, উনি সেজেগুজে উনি কোথাও যুদ্ধের জন্য যাচ্ছে, আর ওইদিকে ওনার ছেলে সালাউদ্দিন ওইখানে যুদ্ধ করতেছে। এরপর আমরা দেখতে পাই সালাউদ্দিন এবং বেলিয়াম দুইজনই মুখোমুখি হয়েছে। বেলিয়াম আর সালাউদ্দিন কিন্তু বন্ধু। বেলিয়াম খ্রিস্টান হলেও সে একজন ভালো মনের মানুষ। দুই বন্ধু যুদ্ধ শুরু করার আগে আমরা দেখতে পাই পিছন থেকে সালাউদ্দিনের সেনাবাহিনী চলে আসে। তো তখনই যুদ্ধ লেগে যায়। তো তখন কুদুসের রাজা বলতেছে, দেখো আমার সেনাবাহিনীর কাছে কিভাবে জেঙ্গি সেনাবাহিনী পরাজিত হচ্ছে। তো তখন সাথে সাথে কুদুসের রাজার কাছে খবর আসে যে তার কাছেই একটা দুর্গ জয় করে ফেলছে জেঙ্গি। আসলে সুলতান নুরউদ্দিন জেঙ্গি ওইদিকে ছেলেকে যুদ্ধে পাঠাইছে, আর এদিকে নিজে অন্যদিকে যুদ্ধ করে একদম কাবু করে ফেলছে। তো কুদুসের সম্রাট এই সংবাদটা শুনে তাড়াতাড়ি করে পিছু হটে, যেন নিজের রাজত্বটা অন্তত ধরে রাখতে পারে। সেজন্য সবাইকে পিছু হটতে বলে। এদিকে এই অবস্থা দেখে বেলিয়াম তো অবাক, কি জন্য এমন হচ্ছে। সুলতানও তাকিয়ে আছে আর বেলিয়ামও ওর দিকে তাকিয়ে আছে। তো এখানে সালাউদ্দিন আইয়ুবীরা যেহেতু জিতে গেছে, সেজন্য ওরা হচ্ছে মিশর দখল করবে। এখন তারা মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, মানে মিশর তো প্রায় ওদের হাতে। তো যাই হোক, এরপর আমরা মিশরের উজিরকে দেখি। তার কাছে খবর আসে যে বেলিয়ামরা হেরে গেছে, তার মানে সালাউদ্দিনরা জিতে গেছে। মিশরের উজির কিন্তু কাফিরদের পক্ষে ছিল, কিন্তু উজিরের ছেলে কামিল ছিল সালাউদ্দিনদের পক্ষে, মানে মুসলিমদের পক্ষে। সে বাবার সব গোপন তথ্য সালাউদ্দিনদেরকে দিয়ে দিত, কারণ বাবা একটা ভুল পথেই ছিল। উনি হচ্ছে মিশরের ফাজিল এফেন্দি। উনি কিন্তু সালাউদ্দিন আইয়ুবীদেরকে অনেক সাহায্য করে এবং তাদেরকে স্বাগত জানায়, কিন্তু উজির তার বিরুদ্ধে ছিল। এরপর আমরা দেখতে পাই উজিরের সৈন্যদেরকে সালাউদ্দিন আগে বুঝায়, কিন্তু ওরা বুঝে না। পরে দুই সৈন্যদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। লড়াই করতে করতে সালাউদ্দিনরা দেখা যায় সিংহাসনের কাছে চলে আসে, এবং সিংহাসনের সামনে কিন্তু উজিরের ছেলেকে পায়। আমির শিরকু কিন্তু প্রথমে রাগের মাথায় তার গলায় ছুরি ধরে। পরে সালাউদ্দিন এবং ফাজিল বলে যে সে আমাদেরকে সাহায্য করছে। এরপর আমরা দেখতে পাই উজির কিন্তু পালাইতেছে সুযোগ বুঝে। এরপর আমরা দেখি শেমসা খাতুন এসে বলে দেয় উজির কোন দিক দিয়ে পালাচ্ছে। তো ওইখানে উজিরকে ধরে ওইখানেই মেরে ফেলে, কারণ উজির ছিল বিশ্বাসঘাতক। এরপর আমরা কন্ট্রাস্ট লোকে দেখি, এ হচ্ছে এখানে গুপ্তচর হিসেবে থাকে হুমায়রা খাতুন হিসেবে। এরপর আমরা দেখতে পাই নুরউদ্দিন জেঙ্গির কাছে খবর গেছে যে সালাউদ্দিনরা বিজয় হয়েছে, এবং ওখানকার মানে মিশরের নতুন উজির কে হবে সেটা নিয়ে আলোচনা করতেছে। এরপর আমরা দেখতে পাই সালাউদ্দিনরা আলোচনা করতেছে গনিমত নিয়ে। গনিমত হচ্ছে যুদ্ধ করার পর, বিজয় হওয়ার পর ওই জায়গায় যে ধন সম্পত্তি থাকে ওগুলা সব সৈন্যদের কাছে বিলিয়ে দেওয়া হয়, এটাই হচ্ছে গনিমত। এরপর আমরা দেখতে পাই একটা আহত সৈন্য বায়না ধরছে, সে চিকিৎসা করাবে না, কারণ চিকিৎসা করার সময় সে ব্যথা পাবে, ব্যথা পেলে সে জোরে চিৎকার করবে, চিৎকার শুনলে সবাই হাসবে, হচ্ছে কাহিনী। এরপর আমরা দেখতে পাই সালাউদ্দিনের কাছে একটা ছেলে আসছে, বলতেছে আমার হাত কেটে ফেলুন, আমি একটা ভুল করেছি, আমি না বুঝে আপনার মাথায় একটা পাথর ছুঁড়ে মারছি।
তখন সালাউদ্দিন বলে, মানুষই ভুল করে, যাও বাবা, তোমাকে মাফ করে দিলাম। এরপর আমাদেরকে কুদুস দেখানো হয়, যেখানে কুদুসের রাজার বিরুদ্ধে সেনাপতিরা বিক্ষোভ করতেছে এবং রাজার উপর কথা বলতেছে আর হাসাহাসি করতেছে। এটা দেখে রাজা রাগ করে ওই সেনাপতির একদম মাথা কেটে ফেলে দেয়। এরপর আমরা দেখি ফাজিল খলিফা হযরতউদ্দীনের কাছে গেছে, কারণ মিশরের নতুন উজির কে হবে সেটা জানানোর জন্য। কিন্তু খলিফা হযরতউদ্দীন আমির শিরকুকে না দিয়ে আমির ইয়ারুকিকে দেয়। এতে কাজী ফাজিল একটু বিভ্রান্ত হয়। এরপর আমরা দেখতে পাই বিশ্বাসঘাতক উজিরের ডান হাত কাইয়ুমাজের সাথে একটা লোক আলোচনা করতেছে কোনো একটা গোপন ব্যাপার। এরপর আমরা দেখতে পাই কুদুসের সম্রাটকে সবকিছু নিয়ে আলোচনা করতেছে। এরপর আমরা দেখি কামিলকে কেউ উস্কানিমূলক কথা বলতেছে, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমরা লর্ড বেলিয়নকে দেখি যে সম্রাটের মেয়ের কাছে আসছে তার স্বামীর মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করতে। এরপর আমরা আবার শামসা খাতুনকে দেখি, সে কাজী ফাজিলকে জিজ্ঞেস করতেছে কার্টিয়ন কোথায়, কার্টিয়নের কাছ থেকে তার প্রতিশোধ নেওয়ার আছে। এরপর আমরা দেখতে পাই ইয়ারুকির সাথে উজির দেখা হয় এবং বলে যে তোমাকে উজির বানানোর কথা বলছে এবং তোমাকে খলিফা হযরতউদ্দীন যেতে বলছে। উজির ইয়ারুকিকে বানাবে শুনে তো শিরকুর একদম মাথা গরম হয়ে যায় এবং অবাক হয়ে যায় সবাই, খলিফা হযরতউদ্দীন এমন কেন করতেছে এটার জন্য। এবং তখনই একজন সৈনিক এসে জানায় যে গনিমত দেওয়ার মতো প্রস্তুত হয়েছে। তখনই আবার ইয়ারুকি আর শিরকুর মধ্যে ঝামেলা লাগে গনিমত নিয়ে। তো সালাউদ্দিন এসে সব সামলায়। এরপর আমরা আবার কুদুস দেখতে পাই, সেনাপতির সব দায়িত্ব সম্রাট লর্ড গাইকে দেয়। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এরপর আমরা আবার মিশর দেখতে পাই, গনিমতের ওখানে একজন বুড়ো ব্যক্তিকে গনিমত দিতেছে, সেটা নিয়ে বুড়ো দাদুর সাথে কারাতে কিনে একটু মজা করতেছে, বলতেছে দাদা তুমি তো অনেক বুড়ো হয়ে গেছো, এত গনিমত দিয়ে কি করবা, তোমার তো চাল ডাল খালেই হবে, তুমি স্বর্ণ দিয়ে কি করবা, এসে হ্যান ত্যান এগুলো বলে মজা করতেছিল। এরপর আমরা আবার কুদুস দেখতে পাই, সম্রাট সাজাইতেছে এবং চ্যাটেলিয়ান বেলিয়ামের দোষ দিতেছে, বলতেছে যে বেলিয়াম মুসলিমের সাথে বন্ধুত্ব করছে হ্যান ত্যান। এরপর আমরা দেখতে পাই শামসা খাতুন কন্ট্রাসকে ধরে ফেলছে এবং তার গলায় একটা ছুরি দিয়ে ধরে আছে এবং কাজী ফাজিল বলতেছে ওনাকে আপনি ছেড়ে দেন এবং রাষ্ট্রের উপরে দায়িত্ব দিয়ে দেন এবং রাষ্ট্র বুঝবে এই গুপ্তচরের কি করা উচিত। এরপর আমাদেরকে সেম দেখানো হয় এবং জেঙ্গির কাছে খবর আসে যে আমির শারকুকে না দিয়ে ইয়ারুকিকে দেওয়া হচ্ছে। এরপর আমরা কুদুসের সম্রাটের মেয়েকে দেখতে পাই এবং বেলিয়াম বলতেছে যে কিভাবে তার স্ত্রী মারা গেছে সে তথ্যটা কিন্তু বের করতে হবে, কারণ লর্ড গাইকে ওরা কেউ বিশ্বাস করে না, সবাই ভাবতেছে যে লর্ড গাইয়ের কারণেই এই বেলিয়ামের মৃত্যু হয়েছে। এরপর আমরা দেখতে পাই রাজপুত্র কিন্তু তার বোনের জামাইয়ের খুনিকে দেখতে পায়। এরপর আমরা দেখতে পাই মেলিক মেহমুদ আসতেছে কিন্তু তার উপর লুকিয়ে কেউ নজর রাখতেছে এবং পরে হামলা চালায় তার উপর এবং পাশাপাশি সম্রাটের অনুমতির সনদপত্রটিকে নষ্ট করতে চায়, কারণ যেন আমির শিরকু যেন ওইখানে উজির হতে না পারে সেজন্য। এরপর আমরা দেখতে পাই সালাউদ্দিন আর ইয়ারুকির সাথে ঝগড়া লেগে যাচ্ছে, কিন্তু তখনই সনদ নিয়ে মেহমুদ চলে আসে। তার আগে আমরা কামিলকে দেখি ইয়ারুকির সাথে দেখা করছে এবং বলতেছে যে আপনি হন এখানকার উজির, আমি ওদেরকে পছন্দ করি না, কারণ ওদেরকে আমি অনুরোধ করছি যেন আমার বাবাকে হত্যা না করে, কিন্তু তারা তারপর আমার বাবাকে হত্যা করেছে। আসলে তার মাথায় এটা ঢুকতেছে না যে তার বাবা একজন বিশ্বাসঘাতক ছিল, সেই জন্য তাকে হত্যা করা হয়েছে। সে বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এখানে দাঁড়ায় থাকে এবং সুযোগ পেয়ে আমির শিরকুর বুকে ছুরি ঢুকাই দেয় এবং আমির শিরকু আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়ে পড়ে। মৃত্যুর আগে মিশরের সব দায়িত্ব আমির শিরকু সালাউদ্দিনকে দেয় নিজের ভাইপুতকে। তো আমির শিরকুর মৃত্যুর মাধ্যমে এই ভলিউমটি শেষ হয়। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।